আচ্ছা, সো বেসিক্যালি আমাদের কোর্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। আমরা এই কোর্সে পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্টে শিখবো, মানে পিএইচপি বলতে পিএইচপির ফ্রেমওয়ার্ক লারাভেল দেয়া। তো শুধু লারাভেল না, লারাভেলের সাথে আমরা আরও অনেক কিছু শিখবো, যেমন আমাদের মাইস্কুয়েল আমরা ইউজ করবো ডাটাবেস হিসাবে। তারপর আমাদের এইচটিটিপি ক্লায়েন্ট হিসেবে ইউজ করবো এক্সিওস, মানে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, মানে আমরা লারাভেল দেওয়া জাভাস্ক্রিপ্টে দেওয়া, মানে লারাভেল অ্যাপ্লিকেশন আমরা জাভাস্ক্রিপ্টের এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করবো এক্সিওসের মাধ্যমে। এই তো, তারপর আপনার এই কোর্সে আমরা শুরু করার আগে মানে কি কি স্টেপ বাই স্টেপ করবো, আমরা কোর্স প্ল্যানিং নিয়ে আজকে এটা নিয়ে কথা বলবো বেসিক্যালি। সো প্রথমে আমরা র পিএইচপি দেখবো, তারপর র পিএইচপি দেখার পর অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দেখবো, কারণ আমাদের একটা ফ্রেমওয়ার্ক যেহেতু শিখবো, ফ্রেমওয়ার্ক তো অবজেক্ট ওরিয়েন্টেড দেওয়া বেসিস করে সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা বিভিন্ন ডিজাইন প্যাটার্ন এবং প্রিন্সিপাল শিখবো, যেমন সিঙ্গেলটন প্যাটার্ন আছে, তারপর এখানে আমরা সলিড প্রিন্সিপাল আছে, আমরা এইসব সলিড প্রিন্সিপালসগুলো দেখবো, যে কীভাবে আমরা সলিড প্রিন্সিপাল ইউজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরও এনহ্যান্স করতে পারি, অ্যাপ্লিকেশনের পারফরমেন্স। এই তো, তারপর আরও অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন ফ্যাক্টরি আছে, প্যাসাট আছে, তারপর এমবিসি ডিজাইন প্যাটার্ন আমাদের লারাভেল দিয়ে শিখবো, আমরা লারাভেল এমবিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে। তো অ্যাকচুয়ালি এমবিসিকে আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, মানে লারাভেল জাম্প করার আগে। তারপরে তো ডাটাবেস আছে মাইস্কুয়েল। এই তো, সো আমাদের রিসোর্স আমরা এগুলোতে শিখবো। আমাদের রিসোর্স হিসেবে আমরা W3 স্কুলকে ফলো করব, মানে একটা গাইডের জন্য। তারপর PHP.NET, এই PHP.NET এটা হচ্ছে আমাদের PHP ডকুমেন্টেশন, এটাকে আমরা মাঝে মধ্যে মানে ফলো করবো বিভিন্ন মানে কোড টোড দেখার জন্য, বিভিন্ন ফাংশন। তারপর এটা হচ্ছে আমার সাইট, আমার ওয়েবসাইটে বিভিন্ন আমি লারাভেল নিয়ে ব্লগ লিখি অথবা PHP নিয়ে, সো এটা এই থেকে মাঝে মধ্যে দেখবো। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যানিং। তারপর এই তো, সো এখন আমাদের কোর্স প্ল্যানিং গেছে, এখন আমরা পিএইচপিতে যাওয়ার আগে আমাদের এনভায়রনমেন্টটা মানে সেট আপ করতে হবে, যে আমরা কী এনভায়রনমেন্টে কোড করবো। সো ওয়েল, যেহেতু পিএইচপি শিখতেছি, পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো প্রথমে আমাদেরকে সার্ভার সেট আপ করতে হবে, অথবা আমাদের ডেস্কটপে আমাদেরকে এই পিএইচপি ইনস্টল করতে হবে। সো এই ক্ষেত্রে আপনারা মানে জ্যাম্প ইনস্টল করে নেবেন। জ্যাম্প আমাদের পিএইচপি এবং মানে সার্ভার দিয়ে দেয়, অ্যাপাচি সার্ভার। আর যদি লিনাক্স ইউজ করেন তাহলে ইন্ডিভিজুয়ালি আপনারা সার্ভার সেট আপ করতে পারেন, অথবা চাইলে লিনাক্সের জ্যাম্প ইনস্টল করতে পারেন। সো আপনারা apache.friends.org-তে গিয়া, আরেকটা আপনার ইকো হচ্ছে কথা, আচ্ছা যাই হোক, apache.org-তে গিয়ে এখানে আপনারা জ্যাম্প ইনস্টল করে নেবেন। তো জ্যাম্প ইনস্টল করার পর আপনারা সার্ভার এবং পিএইচপি দুইটাই পাবেন। তারপরে মনে করেন আপনারা জ্যাম্প ইনস্টল করছেন, কীভাবে ইনশিওর হবেন যে আপনার জ্যামটা প্রপারভাবে অথবা পিএইচপি ইনস্টল হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন পিএইচপি ভার্সন, BERSION। যদি পিএইচপি ভার্সনে কমান্ডটা দেওয়ার পর এই মানে একটা পিএইচপি ভার্সন আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার পিএইচপি প্রপারভাবে সেট আপ হয়েছে। তারপর সার্ভারের জন্য লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন, যদি এই ইউআরএল হিট করেন ব্রাউজারে, যদি এরকম একটা ইন্টারফেস পান তাহলে বুঝে নেবেন যে আপনার সার্ভার সেট আপ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপাচি সার্ভার। সো ওয়েল, সো পিএইচপি সার্ভার লেটস এজিউম আমাদের সেট আপ করা শেষ, তারপর আমরা কম্পোজার ইনস্টল করব। অ্যাকচুয়ালি ভাই আজকে কি আমরা কোড প্র্যাকটিস করব নাকি এগুলো ইনস্টল করা কোড করব? সার্ভারটা? হ্যাঁ হ্যাঁ, আমরা কোড করব। এই যে দেখেন আমাদের কোর্স প্ল্যানিং, আজকে আমাদের ফার্স্ট ক্লাসে কোড আছে। কেন? না ঠিক আছে, ওই যে আমার পিএস কোডটা একটু সমস্যা, এই যে রান করা না। না না সমস্যা না, এই বিএস কোড আমি কি বলে প্লাগইন দেখাই দেবো, তবে এক্সটেনশন, ওই এক্সটেনশনগুলো আপনারা নামাই নেন, আমরা কি এক্সটেনশন ইউজ করব। মানে বিএস কোড ইউজ করলে আপনার কোডগুলোকে আরও এনহ্যান্স করতে পারবেন, যে শর্টকাটে কোড লিখতে পারবেন। এই তো। আচ্ছা, লাবণী না বুঝলো বইলো, এই যে কি কি ইনস্টল করার জন্য বলতেছে। আচ্ছা আপু, আপনি কোশ্চেন করেন যে কিছু না বুঝলে। আচ্ছা ঠিক আছে। এই তো, এখানে এত ফর্মালিটিস দেখানোর দরকার জ্যাম নেই কি ইনস্টল করা আছে লাবণী? যে না না, আগে ছিল ওই যে অ্যাম্পস ইনস্টল করছিলাম, এই জন্য জ্যাম্পটা ইনস্টল করে দিয়েছি। আচ্ছা, জ্যাম্প অথবা ওয়াম্প আপনার কি বলে, উইন্ডোজ হলে জ্যাম্প, আর ওয়াম্প হচ্ছে ইয়ের জন্য, আরে সরি ল্যাম্প ইয়ের জন্য, কি বলে এটা, লিনাক্সের জন্য। লিনাক্স আপনার জ্যাম্প ইনস্টল করতে পারেন। আচ্ছা সমস্যা নেই, যার যেই অপারেটিং সিস্টেম ওই সিস্টেম অনুসারে ডাউনলোড করে নেন। এই তো, তারপর হচ্ছে আমাদের কম্পোজার হচ্ছে আমাদের পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটা আমাদের লারাভেলের সময় লাগবে, যে আমাদের লারাভেলের সময় কম্পোজার ইনস্ট্যান্ট মানে কি বলে, লারাভেলের সময় আমাদের কম্পোজার মাস্ট বি লাগবে। তারপরে এখন কম্পোজার জাস্ট আপনাদেরকে ইনস্টল করতে হবে না, যদি করেন তাহলে মানে ভালোই।
কম্পোজার ইনস্টল করার সময় getcomposer.org এখান থেকে আপনারা কম্পোজারটাকে ডাউনলোড করে নেবেন। তারপর ইনস্টল করার সময় আপনাদেরকে পাথ বলে দিতে হবে যে আপনারা কম্পোজারটা কোথায় ইনস্টল করবেন। তারপর কম্পোজার ইনস্টল করার আগে অবভিয়াসলি আপনাদেরকে জ্যাম্প ইনস্টল করতে হবে, কারণ তারপর কম্পোজার জ্যাম্প ইনস্টল করার পর আপনারা কম্পোজার ইনস্টল করবেন। তারপর কম্পোজার ইনস্টল করার সময় আপনাদেরকে কম্পোজারের পাথ বলে দিতে হবে যে কম্পোজারটা কোথায় ইনস্টল করবেন। এক্ষেত্রে আপনারা php.ini মানে অটোমেটিকই দিয়ে দেবে যে আপনার php.exe ওইখানে আপনারা কম্পোজারটা ইনস্টল করে নেবেন। এই তো। সো আমাদের জ্যাম্প এবং কম্পোজার ইনস্টল করা শেষে আমাদেরকে এখন গিট ইনস্টল করতে হবে আপনাদের পিসিতে, কারণ আমরা সব কিছু মানে গিটে রাখবো, যে ভার্সন কন্ট্রোল সিস্টেম। আপনারা একটা পাওয়ার জন্য, কমান্ড লাইন ইন্টারফেস পাওয়ার জন্য গিটটাকে ইনস্টল করে নেবেন। সো git-scm.com এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা এখানে ডাউনলোড ফর লিনাক্স, আমি যেহেতু লিনাক্স ইউজ করি আমার এখানে লিনাক্স আসতেছে, আপনারা উইন্ডোজের জন্য ইউজ করে নেবেন। আর আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক মানে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, তো এখান থেকে গিট ইনস্টল করবেন। গিট ইনস্টল করার পরে আপনারা একটা সুন্দর একটা টার্মিনাল পাবেন যেখানে আপনারা কোড লিখতে পারবেন। আমরা তো বেসিক্যালি CLI ইউজ করবো, যে কমান্ড লাইন ইন্টারফেস, ওইখান থেকে আমরা গিট করবো। সো আপনারা গিট ইনস্টল করার পর আপনারা গিট -version BRSION এই কমান্ডটা রান করার মানে এই কমান্ডটা হিট করার পর যদি গিট ভার্সন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পিসিতে গিট ইনস্টল হয়েছে। যদি এরকম কোনো ভার্সন কিছু না আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ইনস্টল প্রপারভাবে হয় নাই, তাহলে প্রপারভাবে ইনস্টল করে নেবেন। আচ্ছা ভাই, আমার কম্পিউটারটা কি ইনস্টল আছে ওইটা কি চেক করবে মানে সিম দিয়া? হ্যাঁ অবশ্যই, কম্পোজার যদি ইনস্টল করেন তাহলে কম্পোজার COMPOSERBERSION যদি কম্পোজার ভার্সন যদি এরকম একটা আছে যে কম্পোজার ভার্সন 2.0 তাহলে বুঝে নেবেন যে আপনার কম্পোজার ইনস্টল করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। সো আমাদের গিট ইনস্টল করা হয়েছে। তারপর গিট ইনস্টল করার পর আপনাদেরকে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যে আরিফ ভাইয়ের তো গিটহাব অ্যাকাউন্ট আছে, আমার মনে হয় মানে লাবণী আপু আপনার গিটহাব অ্যাকাউন্ট আছে? একসময় আমি খুলছিলাম কিন্তু আমি ইউজ করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে, গিটহাব অ্যাকাউন্ট মানে গিটহাব অ্যাকাউন্ট আপনাদেরকে খুলতেই হবে। সো এর জন্য github.com এখানে যাওয়ার পর আপনারা এই সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পর আপনাদের প্রাইমারি ইমেল দিয়ে একটা গিটহাব অ্যাকাউন্ট খুলবেন। এটা ভার্সিটি ইমেল দিয়ে খুলবেন না, কারণ ভার্সিটি ইমেল তো ভার্সিটি থেকে যাওয়ার পর শেষ। আপনাদের প্রাইমারি ইমেল দিয়ে গিটহাব অ্যাকাউন্ট খুলবেন। মানে অ্যাজ ইট ইজ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলে তারপর আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন যাবে, ওই ভেরিফিকেশন দিয়ে আমরা মানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো, কারণ আমরা আমাদের কোড সবগুলো গিটহাবে রাখবো। সো আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করি। হ্যাঁ, এখানে গিটহাবে কোনো একটা ওয়েবসাইট, কোন ওয়েবসাইট থেকে গিটহাব খুলবেন? এই যে কোনো গিটহাব একটা ওয়েবসাইট দিতে গেলে মানে কিভাবে কি করতে হয় এটা পারি না। আচ্ছা, মানে আপনাদের লোকাল প্রজেক্টে কিভাবে গিট ইনস্টল করবেন, মানে গিট আপলোড করবেন? হ্যাঁ, গিটহাবে অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্টের মধ্যে কোনো একটা আচ্ছা ওয়েবসাইটের আচ্ছা, একটা রিপোজিটরি। যায়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, একটা রিপোজিটরি কিভাবে গিটে আপলোড করতে হয় সেটা আমি কিছুক্ষণ করে দেখাচ্ছি। আচ্ছা, তো সো লেটস অ্যাজিউম আপনারা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনাদের ইন্টারফেস এরকম আসছে, ফাইন। সো গিটের পর আমাদেরকে করতে হবে নোড.js। আমাদেরকে নোড.js এটা হচ্ছে আমাদের npm যে কি বলেন নোড.js ইনস্টল করতে হবে, কারণ আমরা npm যদি ইউজ করি আমাদের PHP ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে কম্পোজার, তাই আমি জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে আমাদের মানে npm নোড প্যাকেজ ম্যানেজার। সো আপনারা npm ইনস্টল করে নেবেন। সো এখানে node.js.org তে আসার পর এখানে node.js ইনস্টল করে নেবেন। তারপর যদি দেখেন তারপরে এটা যদি আপনার পিসিতে নোড ইনস্টল হয়েছে কিনা তাহলে node-b, তাহলে যদি এরকম কোনো অপশন পান তাহলে বুঝে নেবেন যে node.js ইনস্টল হয়েছে। সো এগুলো হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সেটআপ, এভাবে এগুলো করতে হবে। প্রথমে জ্যাম্প, তারপর হচ্ছে কম্পোজার, তারপর জ্যাম্পের সাথে তো আমাদের PHP আর সার্ভার ইনস্টল হচ্ছেই। তারপর হচ্ছে কম্পোজার যদি পারেন কম্পোজার ইনস্টল করে নেন, যদি এখন আমাদের কম্পোজার লাগতেছে না। তারপর গিট ইনস্টল করবেন, গিটের পর আমাদের গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর প্রোফাইলটা মানে সুন্দর মতো সাজাবেন যে আপনি কি করেন যাতে না আমরা ফেসবুক অ্যাকাউন্টকে যেভাবে কেয়ার করি ওইভাবে গিটহাব অ্যাকাউন্টকে কেয়ার করবো, কারণ অ্যাজ এ ডেভেলপার হিসেবে এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। যে আমরা সারাদিন কী কোড করতেছি না করছি, আমাদের আদৌ কোনো কোড করছি কিনা একটা টাইমলাইন হিসেবে থাকে যে পোর্টফোলিও। সো যাতে আমরা কোথাও অ্যাপ্লাই করলে গিটহাব অ্যাকাউন্টটা দেখাতে পারি যে আমি এই কোড করতেছি, দেখতে পারেন। সো তারপর হচ্ছে আমাদের নোড.js এটা ইনস্টল করবেন। এই তো, তারপর হচ্ছে এখন আমাদের কোড এডিটর, আমরা যে কোড করব আমরা গিট ইনস্টল করার পরে কি গিটহাবে অ্যাকাউন্ট খুলতে হয় নাকি?
এর যেটাতে একটা ওয়েবসাইটের মতো ওখানে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এর আগেও মানে করা Nice. যায়, এটা তো ম্যান্ডেটরি না। আপনি গিটহাব অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবেন, তারপরে গিট ইনস্টল করবেন, এটা তো ম্যান্ডেটরি না। গিট তুমি এই যে গিট অ্যাপস ডাউনলোড করতে হবে না, যে এটা হ্যাঁ ব্রাউজার হ্যাঁ, থেকে তুমি লগ আউট করতে পারবা। আর এই তোমার যে গিট আরেকটা বলছিল গিট, আরেকটা ইয়ে আছে, টার্মিনাল আছে, ওইটা ইনস্টল করার জন্য বলছে। এটাই গিট গিট GitHub আর হাইফেন গিট এসএম। দুইটা ভিন্ন। আচ্ছা, দুইটা আলাদা, বুঝতে পেরেছি। ডেফিনেটলি দুইটা আলাদা। গিট হচ্ছে আপনাদের ভার্সন কন্ট্রোল একটা সিস্টেম, একটা সিস্টেম মতো একটা টুলস। আর গিটহাব হচ্ছে আপনার কোডগুলো এখানে আপলোড করবেন। শুধু গিটহাব না, আমরা শুধু গিট ল্যাব, গিট বাকেট, তারপর গিট ল্যাব ওইখানেও রাখতে পারি। তো এর মধ্যে গিটহাবটা যে হচ্ছে সহজ পপুলার। করে বললে গিট হইছে ওই যে সিএমডি আছে না, সিএমডি তে যে আমরা লেখালেখি করি ওইটার মতোই একটা টার্মিনাল। না, দুইটার নামের মিল ছিল তো এই জন্য কনফিউজ হয়ে গেছি। না না, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, এই তো। তারপর আমরা কোড এডিটর হিসেবে ইউজ করবো ভিজুয়াল স্টুডিও কোড, কারণ এখানে আমরা শুধুমাত্র এই একটা কি বলে একটা কোড এডিটর দিয়ে আমরা সব ধরনের কোড লিখতে পারি। আপনি মনে করেন পাইথন দিয়ে কোড লিখবেন, অথবা জাভা দিয়ে কোড লিখবেন, অথবা পিএইচপি জাভাস্ক্রিপ্ট, সব ধরনের কোড এখানে লিখতে পারবেন। সো আমি প্রেফার করবো ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ইউজ টু হওয়ার জন্য। সো code.visualstudio.com এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর ডাউনলোড করার পর ইনস্টল করবেন। সো ইনস্টল করার পর ইনিশিয়ালি কিছু সেটিংস করতে হবে যে আপনার গিটহাবের সাথে, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো ওয়েল, এখন আমরা দেখি কোনো একটা প্রজেক্ট আমরা কিভাবে গিটে আপলোড করতে পারি, যে একটা রিপোজিটরি আপু যেটা বলছিল। সো আমি আগে এগুলো কাটে দিই, জ্যাম পিএইচপিটা থাক, এটা থাক, ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, সো আমি এখানে একটা একটা ফোল্ডার ক্রিয়েট করি, টার্মিনাল। আমি সব কিছু কমন দেওয়া করবো, যে মেক ডিয়ার কি নাম কি দেওয়া যায়, ওয়েব। তো আমি ওয়েব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখন আমি ওয়েবে ঢুকবো, যে সিডি ওয়েব। সো আমি এখন ওয়েব ফোল্ডারের ভিতরে আছি, অ্যাকচুয়ালি এই ফোল্ডারে। সো এই ফোল্ডারের ভিতরে আমি এখানে আরেকটা ফোল্ডার করব, যে আপনাদের কোর্স রিলেটেড সমস্ত টাস্ক এখানেই থাকবে। সো এখানে আমি আরেকটা ফোল্ডার করি, যে ফার্স্ট ক্লাস এমকেডিআর ফার্স্ট ক্লাস। আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম আর কি। সো এখানে আমি ফার্স্ট ক্লাসে ঢুকবো, সিডি ফার্স্ট। আচ্ছা, সো এটাকে আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি, যে আপনাদের কোনো একটা প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পর কোড স্পেস ডট এটা হিট করার পর আপনার ওই প্রজেক্টটা গিটে ওপেন, মানে বিএস কোড ওপেন হবে। সরি, দেখেন আমাদের প্রজেক্টটা এখন বিএস কোড ওপেন হয়েছে। সো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, তার নাম দেয় index.php। সো আমরা এটা হচ্ছে আমাদের পিএইচপি ডট এক্সটেনশন। আচ্ছা, আপনাদের প্রোগ্রামিং নলেজ কেমন? আই মিন ভেরিয়েবল কী কাজ করে, লুপ কী কাজ করে, ফাংশন কী কাজ করে, ওইগুলোতে অ্যাটলিস্ট বুঝেন, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মানে ভালোই, গ্রেট। সো আমরা একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করছি। এখন পিএইচপি ফাইলে কোড লেখার আগে আমাদেরকে একটা পিএইচপি সিনট্যাক্স দিতে হয়। সো পিএইচপি সিনট্যাক্স আমাদের এভাবে দিতে হয়। এই তো এখন আমরা এটার ভিতরে সমস্ত পিএইচপি কোডগুলো লিখতে পারবো। আচ্ছা, আমি যাচ্ছি এখানে একটা ডামি কন্টেন্ট দিই, তারপর এটাকে আমি গিটে আপলোড করবো, কারণ গিট এমটি ফাইল ট্র্যাক করে না। তো এখানে জাস্ট আমি একটা ডামি ফাইল দিই, যেমন ইকো। এখানে ইকোর কাজ কি সেটা আমি পরে বলবো, ইকো 101। এখন আমি এই আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওয়েব, এটাকে আমি গিটে আপলোড করব। সো ওয়েল, আমি প্রজেক্টের এখন রুটে চলে যাই, সিডি। এখন আমি ওয়েব ফোল্ডারে আছি। সো গিট আমাদের এই লোকাল প্রজেক্টটাকে আমরা গিটহাবে আপলোড করার জন্য প্রথমে আমাদেরকে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা এই রিপোজিটরিতে যাব, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে রিপোজিটরিতে আসবো, তারপর নিউ, এখান থেকে আমাদের রিপোজিটরিতে আসবো। সো ওয়েল, তারপর আমাদের রিপোজিটরির নাম দিতে হবে, যে আমাদের রিপোজিটরির নাম কি হবে। সো আমি নাম দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ওয়েব ডেভেলপমেন্ট উইথ লারাভেল, আমরা রিপোজিটরির নাম দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের রিপোজিটরির ডেসক্রিপশন দিতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের রিপোজিটরির ডেসক্রিপশন আমরা কি দেব। সো এখন আমি দিলাম ওয়েব ডেভেলপমেন্ট উইথ লারাভেল, আর ডেসক্রিপশন শুড বি ইউর প্রজেক্ট রিলেটেড, যে আপনার এই রিপোজিটরিটা আপনি কী দিয়ে করছেন, কোন প্রজেক্টের জন্য, ওইটা আপনার ডেসক্রিপশন হবে। তারপরে আমাদের এখানে প্রাইভেসি বলে দিতে হবে, যে আমরা যে রিপোজিটরিটা এটা পাবলিক হবে নাকি প্রাইভেট হবে। আমরা মানে পাবলিকই দিয়ে দিই, পাবলিক দিলে সবাই অ্যাক্সেস করতে পারবে, মানে সবাই দেখতে পাবে। আর প্রাইভেট করে শুধু আপনিই দেখতে পাবেন। তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি।
তারপর ক্রিয়েট রিপোজিটরি আসছে, তারপর এখানে দেখেন আমাদেরকে অনেকগুলো কমান্ড দিয়ে দিয়েছে। এই কমান্ডগুলো আমরা এখন একটা একটা করে দেখব। সো প্রথমে আমাদেরকে গিট ইনিট এই কমান্ডটা হিট করতে হবে। সো গিট INIT, তো গিট ইনিট এই কমান্ডটা হিট করার পর আমাদেরকে কী হয়েছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট হয়েছে ডট গিট নামে। সো ডট গিট মানে হচ্ছে আপনার এই প্রজেক্টটা এখন গিট ট্র্যাক করতেছে, এখানে আমরা গিট ইনিশিয়ালাইজ করছি। যে লাবণী বুঝতেছো? আপনি না বুঝলে আপু আপনি কোশ্চেন করেন, বুঝতেছেন? এখন হ্যাঁ, কি মানে এই নতুন যে দেখতেছি তো কিছু একটু। কিছু কথা বলতেছে, কোনো কোড মুড না কিন্তু এখন বাই বুঝতেছে একটা মানে environment। গিটহাবে আপলোড করবা কিভাবে ওটাই দেখাইতেছে। এর মধ্যে পিএসপি লেভেল কিছুই না কিন্তু বুঝছো পার্ট বাই পার্ট। আচ্ছা আমি আগে সবগুলো থ্রোলি যাই, তারপর কোনো কোশ্চেন থাকলে আপনারা বলেন, কারণ আপুর জন্য তো গিট নিও, তাই হয়তো ওনার মাথার উপর দিয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা ওয়েল, সো গিট ইনিট করছি, এখন আমাদের গিট এই প্রজেক্টটাকে স্টেজ করতে হবে, যে আমাদের যে কোডগুলো আছে কোডগুলোকে স্টেজ অবস্থায় নিতে হবে। এই জন্য আমাদের কমান্ড হবে গিট অ্যাড স্পেস ডট, তো গিট অ্যাড। সো আমরা এখন দেখি গিট স্ট্যাটাস, যে আমাদের প্রজেক্টের এখন কী অবস্থা, গিট STATS। সো এখন আমাদের নিউ ফাইলে ফার্স্ট ইন্ডেক্স ডট PHP, আমাদের এখন এই ফাইলটা আমরা গিটে স্টেজ করছি। আমরা যদি এখন এই ফাইলে কোনো চেঞ্জ করি, আমরা সেটা গিট দিয়ে দেখতে পাবো। এখন যদি আমরা গিট স্ট্যাটাস কমান্ডটা আবার হিট করি, তাহলে এখানে দেখেন যে মডিফাইড ফার্স্ট ইন্ডেক্স ডট PHP, ফার্স্ট ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট PHP নামে ফাইলে আমরা কিছু মডিফাই করছি। এখন আমরা এই মডিফাইটাকে মানে স্টেজ করবো, এটা যেগুলো রেড মার্ক এগুলো হচ্ছে আনস্টেজ অবস্থায় আছে, তো আমরা আনস্টেজ থেকে স্টেজ অবস্থায় নেব। সো আনস্টেজ থেকে স্টেজে নেওয়ার জন্য আমাদের কমান্ড হচ্ছে গিট অ্যাড স্পেস ডট। তো এখন যদি আমরা গিট স্ট্যাটাসে কমান্ডটাকে আবার রান করি, তাহলে এখন দেখবো যে আমাদের এই ফাইলটা মানে গিটে ট্র্যাক করছে, মানে স্টেজ অবস্থায় গেছে, মানে এই যে গ্রিন মার্ক। সো ওয়েল, এখন আমাদেরকে কমিট দিতে হবে। মানে কমিট মানে কি, আমরা এই ফাইলে এখন কী চেঞ্জ করছি, যে এই কমিটে মানে এই অ্যাডে আমরা কী করছি অ্যাকচুয়ালি এই ফাইলে, এটা আমরা কমিটে বলে দিতে হবে, মানে একটা মেসেজ যে আমরা পরে অথবা অন্য কোনো ডেভেলপার যাতে বুঝে এই কমিটে আমরা কী করছি ওটা করার জন্য। সো গিট কমিট তারপর হচ্ছে -m, তারপর হচ্ছে আমাদের যদি ফার্স্ট কমিট FIRST ফার্স্ট কমিট, সেখানে ফার্স্ট কমিট দিয়েছে এই তো। তারপর আমাদের ব্রাঞ্চ নেম দিতে হবে, যে এখন আমরা কোন ব্রাঞ্চে গিটটা আপলোড করি, যেখানে সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, জাস্ট একটা নতুন কমান্ড অ্যাড হয়েছে গিট অ্যাড স্পেস ডট। সো আমরা এখন মেইন ব্রাঞ্চে আপলোড করবো। আর ব্রাঞ্চ কি এগুলো আমরা ফিউচারে দেখবো, আমরা আরও নিজেদের মতো করে কাস্টম ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। ওয়েল, তারপর আমি স্টেপ বাই স্টেপ এই কমান্ডগুলো রান করছি। তারপর হচ্ছে আমার এই গিট পুশ ইউ অরিজিন মেইন এই কমান্ডটাকে হিট করতে হবে। আমরা চাইলে VS কোডের টার্মিনাল থেকে গিট কোডগুলো লিখতে পারি, যে VS কোড আমাদের একটা টার্মিনাল দিয়ে দেয়। এই যে এই VS কোডে আসার পরে এই যে টার্মিনাল ক্লিক করার পরে এই যে নিউ টার্মিনাল, এখানে আমরা এই সেম টার্মিনাল পাই। আমরা চাইলে এই কোডগুলো VS কোডের টার্মিনালও লিখতে পারি। তো আমি এই কোডটা VS কোডের টার্মিনালে লিখতাম, যে গিট পুশ ইউ অরিজিন মাস্টার। সো আমার এই কোডটা এখন গিটে আপলোডও হয়ে গেছে। যে যখন এই 100% দেখবেন তাহলে বুঝে নেবেন আপনার কোডটা গিটে আপলোড করা হয়েছে। মানে মাঝে মধ্যে নেট সমস্যার কারণে এটা কিছুটা মানে ফেল হয়। সো আমি যদি পেজটাকে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের এই কোডটা এখন গিটে চলে আসছে, যে index.php এই যে ইকো 1012, এই যে আমাদের লোকাল হোস্টের যে কোডগুলো আছে এটা আমরা এখন গিটে আছে। সো বুঝতে পারছেন কীভাবে আমরা লোকালের কোডগুলো গিটহাবে আপলোড করবো? হ্যাঁ, একবার দেখছি তো, আবার ভিডিওটা দেখলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আবার দেখবেন, তারপর নিজে একটা রিপোজিটরি ক্রিয়েট করে তারপরে মানে প্র্যাকটিস করবেন, না বুঝলে গ্রুপে বলেন। আচ্ছা ঠিক আছে। সো আমাদের গিটহাব সেট আপ করা শেষ, এখন আমরা পিএইচপিতে আসবো। দেখছেন আমরা কি শিখতে যাচ্ছি। সো ওয়েল, আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। তারপর পিএইচপি ল্যাঙ্গুয়েজ শেখার আগে, একটা ল্যাঙ্গুয়েজ শেখার আগে তার হিস্ট্রি সম্পর্কে জানা দরকার, তার হিস্ট্রি ডিসঅ্যাডভান্টেজ ইত্যাদি আমরা কী করতে পারি এগুলো নিয়ে আমাদের জানা দরকার। শুধু ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ শিখবো বলে আগে প্রথমে কোড করা শুরু করবো এমন করে ঠিক না, যে ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি সম্পর্কে জানা দরকার, যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ আমরা কী করতে পারি, এটার কি অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে। সো ওয়েল, সো পিএইচপি হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। পিএইচপি হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আর পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট ইন্টারেক্টিভ করতে পারি, ওয়েবসাইট ডাইনামিক করতে পারি। যে আমাদের যদি স্ট্যাটিক ওয়েবসাইটগুলো থাকে আমরা সেটা পিএইচপি দিয়ে ডাইনামিক করতে পারি। শুধু পিএইচপি না, আরও অন্য ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়েবসাইটগুলোকে ডাইনামিক করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, নোড.js আছে, এক্সপ্রেস.js, তারপর পাইথন আছে, ডিজাঙ্গো, তারপর
রুবি আছে। রুবি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওই রুবি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে ডাইনামিক করতে পারি। এভাবে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা মানে আমাদের ওয়েবসাইটগুলোকে ডাইনামিক করতে পারি। সো আমরা এখন পিএইচপি শিখতেছি। সো অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনারা আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নলেজ থাকা দরকার, যে আপনি একটাতে ইউজ হওয়ার পর যাতে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিলে যাতে কাজ করতে পারেন, ওইটা অ্যাবিলিটি আপনার করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখতে হবে। তো বিগিনার হিসেবে পিএইচপি ইজি, কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় পিএইচপি তুলনামূলক ইজি আছে। সো পিএইচপিটা ভালো মতো শিখবেন, কারণ আপনার প্রজেক্টে কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হতে পারে সেটা তো আপনি বলতে পারেন না, সেটা আপনার প্রজেক্টের নিড কেসের উপর ডিপেন্ড করে। যেমন আমরা একটা ব্লগ সেট করতেছি, এটা আমরা পিএইচপি দিয়ে ম্যানেজ করতে পারি। এই তো এরকম, কিন্তু আপনার বিভিন্ন আমাদের ভার্সিটির যেরকম বড় অ্যাপ্লিকেশন, আমাদের যে ইউএমএসটা আছে ওটা বেসিক্যালি জাভা দিয়ে করা হয়েছে। সো ওটা অ্যাপ্লিকেশনের নিডের উপর ডিপেন্ড করে, যে জাভা, স্প্রিং বুট। সো আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ চুজ করবে, যে আমরা পিএইচপি শিখতেছি সারা জীবন পিএইচপি দিয়ে কোড করবে এমন না। সো মানে কী বলে, সব ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ টু হইতে হবে। সো এই তো আমাদের পিএইচপির কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। পিএইচপির কিছু ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে, পিএইচপি যেহেতু ওপেন সোর্স একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো মানে এটা মানে ওপেন সোর্সের কারণে এটা সিকিউরিটিতে কিছুটা হ্যাম্পার করে। তারপর পিএইচপির ইউর হ্যান্ডলিংগুলো খুব পুয়ার কোয়ালিটি, যে পিএইচপি আমাদের পুয়ার কোয়ালিটির ইউর হ্যান্ডলিং দেয়। তো আপনাকে যদি ইন্টারভিউতে আস্ক করে যে পিএইচপির ডিসঅ্যাডভান্টেজ কী, তাহলে আপনি এটা বলবেন যে পিএইচপি ওপেন সোর্সের কারণে তার সিকিউরিটিতে কিছু প্রবলেম আছে, আর পিএইচপির ইউর হ্যান্ডলিংগুলো পুয়ার কোয়ালিটি, এগুলো বলতে পারবেন। তারপর আরও কয়েকটা আছে, সেটা আপনারা পিএইচপি ডকুমেন্টেশনে দেখতে পাবেন নতুন গুগল করলে। সো এই তো সেটা হচ্ছে আমাদের পিএইচপি ইন্ট্রোডাকশন গেছে। সো এখন আমরা পিএইচপি মানে কোড লিখবো। যে পিএইচপি শেখার আগে আমাদেরকে অবশ্যই HTML CSS জাভাস্ক্রিপ্টের বেসিক মানে ক্লিয়ার নলেজ মানে রাখতে হবে। তারপরে এখানে পিএইচপি সম্পর্কে বলা আছে যে মানে পিএইচপি কি, আপনারা অবশ্যই ডকুমেন্টেশন মানে করবেন। আমি জাস্ট ক্লাসে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবো যে আপনারা এভাবে ওইগুলো করতে পারবেন। তারপর অবশ্যই ডকুমেন্টেশন করবেন, কারণ ডকুমেন্টেশনে সব কিছু ডেস্ক্রিপটিভভাবে বলে দেওয়া আছে। এই তো সো পিএইচপি হোয়াট ক্যান পিএইচপি ডু, এই যেখানে বলা আছে একটা ওয়েবসাইটকে আমরা ডাইনামিক করতে পারি, সেই অনেক কিছু। আচ্ছা, সো আমরা পিএইচপি ইনস্টল করছি জ্যাম্প দেওয়া। সো জ্যাম্প মাইএসকিউএল সার্ভার, এটা এখন আমরা পিএইচপি সিনট্যাক্সে আসি। সো ওয়েল, পিএইচপি সিনট্যাক্সের জন্য আমাদেরকে এই যে কোশ্চেন তারপর পিএইচপি দিতে হবে, তারপর এখানে আমাদের পিএইচপি কোডগুলো লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে একটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথমে আমরা লিখে হ্যালো ওয়ার্ল্ড। সো ইকো হ্যালো ওয়ার্ল্ড, OORLD। সো আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন কোনো কিছু রান করা, কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট ট্যাব লিখতাম, তো আমাদের পিএইচপি ওটা হচ্ছে ইকো দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। তো এখন আমরা আমাদের এই প্রজেক্টটা কী বলে আমাদের ব্রাউজারও ওপেন করব। সো এটা আমরা টার্মিনাল দিয়ে করব। সো CLEAR। সো এর জন্য আমাদের প্রজেক্ট ফাইলে যেতে হবে। সো আমাদের প্রজেক্ট ফাইলে হচ্ছে CD ফার্স্ট, আমরা ফার্স্টে আছে। সো এখন আমাদের PHP-S, তারপর হচ্ছে লোকাল হোস্ট LSCALHOST, তারপর এখানে একটা পোর্ট দিতে হবে। এখানে পোর্টে যে কোনো কিছু হইতে পারে। সো আমাদের এই কোডটা এখানে এই যে একটা লোকাল হোস্টের একটা পোর্টে মানে এটা সার্ভ হয়েছে, মানে এখানে আমরা এখন একটা URL এর মতো দেখতে পাবো। আপনারা যে সময় উইন্ডোজে করবেন, আপনারা জ্যাম্পের ভিতরে ওটা উইন্ডোজে কীভাবে করে জ্যাম্প তারপর HTDocs-এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, তারপর এখানে আমরা ম্যানুয়ালি ফোল্ডারের পাথটা এখানে দিতে হয়। কিন্তু এত হাবিজাবি ভেজাল না করে জাস্ট এই কমান্ডটা দিয়ে দেবেন যে আপনার প্রজেক্টটা যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে গিয়ে PHP-S, তারপর হচ্ছে লোকাল হোস্ট, তারপর কোলন একটা পোর্টে দেবে। এখানে পোর্টে মানে র্যান্ডমলি হইতে পারে, এখানে যে কোনো কিছু হইতে পারে। যে আমি এখানে 80 দিছি, মানে এটা আমার ভালো লাগে। তো যাতে আমরা একটা URL দিয়ে আমাদের পোর্টগুলো রান করতে পারি। সো দেখেন আমি ইকো হ্যালো ওয়ার্ল্ডে দিছি, তার মানে আমরা হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করছি। আমরা এখন পিএইচপি দিয়ে হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করছি, ফাইন। আমরা চাইলে কোনো একটা HTML এলিমেন্টের ভিতরে পিএইচপি লিখতে পারি। যেমন আমি এটাকে যদি কমেন্ট আউট করি, আচ্ছা সেকেন্ড পিএইচপি দেখো, আচ্ছা আমি এটাকে কাটিয়ে দিলাম, একটা HTML ফর্ম লিখি HTML:5। সো আমরা চাইলে এখানে পিএইচপি কোনো কিছু মানে পিএইচপি লিখতে পারি। সো এক্ষেত্রে আমাদের পিএইচপি ট্যাগ দিতে হবে। তারপর এখানে আমাদেরকে ইকো, আচ্ছা এখানে হ্যালো না দিয়ে I am from HTML
HTML। সো আমরা যেটা ব্রাউজার এখন দেখি, দেখেন আই এম ফ্রম HTML। সো আমরা কোনো একটা HTML এলিমেন্টের ভিতরে আমরা PHP এলিমেন্ট ঢুকেছি। সো এক্ষেত্রে আমাদের ফাইলের এক্সটেনশন শুড বি .php হইতে হবে। তারপর আমাদের PHP কোড লেখার আগে এইভাবে সিনট্যাক্স দিয়ে শুরু করতে হবে, তারপরে ভিতরে আমরা PHP লিখতে পারবো। সো এই তো। আচ্ছা, তারপর আমরা দেখি পিএইচপির কমেন্ট, যে আমরা পিএইচপি দিয়ে কীভাবে কমেন্ট করতে পারি, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কমেন্ট করা দরকার হইতে পারে। আমি HTMLটাকে উঠাই দিই, কারণ আমরা HTML এর ভিতরে পিএইচপি লিখবো না, পিএইচপির ভিতরে পিএইচপি কোড লিখবো। সেটাকে একটা কমেন্ট লিখি, দিস ইজ এ কমেন্ট, COMMENT। সো কমেন্টের জন্য আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। আমরা চাইলে আরেকভাবে কমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে হ্যাশ দেওয়া, ANOTSER, another comment, COMMENT। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। সো আমরা এখন কীভাবে মাল্টি লাইন কমেন্ট দেবো, সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপর এখানে হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, MENT। সেভাবে আমরা মাল্টি লাইন কমেন্ট দিতে পারি। জাস্ট আমি একটা ডেমো পারপাস আপনাদেরকে দেখাইছি। সো আমাদের কমেন্ট পারপাস গেছে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা চাইলে পিএইচপি দিয়েও আমরা HTML ফাইলকে জেনারেট করতে পারি, যে পিএইচপিতেও আমরা HTML কোড লিখতে পারি। সেটা এখন দেখি, যে ইকো, আমরা জানি HTML এর একটা ট্যাগ আছে S1, মানে হেডিং ট্যাগ। সো আমরা লিখি I am heading SEADING। সো অবশ্যই প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে, এটা আবার ভুলেন না, এটা সি প্রোগ্রামিংয়ের মতোই। যদি আমি এই যে দেখেন আমাদের এখানে একটা S1 ট্যাগের ভিতরে আছে। সো আমরা চাইলে এটার ভিতরে CSS কোডও লিখতে পারি, যে আমরা HTML এলিমেন্টের ভিতরে ইনলাইন CSS করতে পারি। আমরা একটা ইনলাইন CSS করবো, যে স্টাইল কালার রেড। দেখেন আমাদের এলিমেন্টটা এখন কালার রেডও, মানে আই এম হেডিং এটা কালার রেডও হয়েছে। সো আমরা চাইলে পিএইচপির ভিতরে HTML লিখতে পারি, HTML এর ভিতরে আমরা CSS লিখতে পারি। সো এটা জাস্ট আমাদের কীভাবে HTML লিখবো এভাবে আর কি। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা সিনট্যাক্স দেখছি, কমেন্ট দেখছি, তারপর হচ্ছে ফাংশন পর্যন্ত দেখবো, যে এই স্টেপটা আমরা আজকে শেষ করব। সো তারপর আমরা ভেরিয়েবলে আসি। পিএইচপির কমেন্টের ব্যাপারটা তো বুঝতে পারছেন, তাই না? আমাদের সি প্রোগ্রামিংয়ের মতো যেভাবে কমেন্টে দিতে পারি। গ্রেট, এটা দেই। আচ্ছা, এখন আমরা ভেরিয়েবলে দেই। সো পিএইচপিতে ভেরিয়েবল লেখার জন্য প্রথমে আমাদেরকে এই যে $, এটা দিতে হবে, যে $variable ভেরিয়েবল নেম। সো এখানে আমাদেরকে ভেরিয়েবল নেম দিতে হবে। তারপর আমাদেরকে এখানে ইন্টিজার ফ্লোট, সি প্রোগ্রামিং আমরা দিতাম না ইন্টিজার ফ্লোট, তারপর হচ্ছে ডবল, এগুলো দিতে হয় না। পিএইচপি এগুলো ডাইনামিকভাবে বোঝা যায়, মানে ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম দিতে হয়, মানে আমরা ভ্যালু অ্যাসাইন করছি আজকে একসাথে, ডিক্লারেশন তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, এখানে এই যে 10 এটা প্রিন্ট হয়েছে ইন্টিজার। সো আমরা চাইলে এখানে ফ্লোটও দিতে পারি, এখানে আমাদেরকে আলাদা ডাটা টাইপ বলে দিতে হবে না, এই যে 10.5। সো আমরা চাইলে এখানে একটি স্ট্রিংও দিতে পারি, যে স্ট্রিং, আমাদের এখানে একটা স্ট্রিং প্রিন্ট হচ্ছে। সো অ্যাজ ইট ইজ আমরা বুলিয়ানও দিতে পারি, এটা সমস্যা নাই। সো এই যে এখানে এগুলো বলে দেওয়া আছে, আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট দেখে দেবো, আপনারা এগুলো নিজে নিজে অবভিয়াসলি দেখতে, মানে পুরো ডকুমেন্টেশনটা করতে হবে। সো এখন আমরা ভেরিয়েবলের স্কোপে যাই। সো বেসিক্যালি পিএইচপির ভেরিয়েবলের স্কোপ হচ্ছে আমাদের তিনটে, একটা হচ্ছে লোকাল স্কোপ, আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, আর একটা হচ্ছে স্ট্যাটিক স্কোপ। সো আমরা এখন ওটা দেখে লোকাল, গ্লোবাল আর স্ট্যাটিক বলতে কী বুঝি। আচ্ছা, সো এই যে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করছি, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা লোকাল একটা ভেরিয়েবল দেখি। আচ্ছা, এখানে ভেরিয়েবল নামে এটা কমেন্টেড করে একটা নিউ ভেরিয়েবল নেই, এই ইকোটাকে কমেন্টেড করে দেয়, যাতে পরে আপনারা দেখতে পারেন। সো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি a is equal to 10। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা জিনিস দেখি, পিএইচপিতে কীভাবে আমরা ফাংশন লিখতে পারি, কারণ আমরা লোকাল স্পেস বোঝানোর জন্য আমাদেরকে একটা ফাংশন ডিফাইন করতে হবে।
সো আমরা পিএইচপিতে ফাংশন লিখতে হলে অবশ্যই আমাদেরকে function এই ফাংশন এই ট্যাগটা দিতে হবে, মানে এই কিওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের ফাংশনের নেম দিতে হবে, যে আমাদের ফাংশন নাম দিলাম অ্যাড। মানে আমরা ফাংশন পরে দেখব, তারপর আছে এখানে গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ বোঝার জন্য আমাদের একটা ফাংশন দরকার প্রয়োজন হবে, তাই জাস্ট দেখেছি আর কি। সো অ্যাড সেটা কি করে, রিটার্ন ইরর দিচ্ছে এখানে, রিটার্ন a ডট a প্লাস বি, a প্লাস বি। যদি আমরা এখানে বি নিই নাই, একটা বি ট্যাগ দিতে হবে, b ইজ ইকুয়াল টু 10। এখন দেখি আমাদের আউটপুটে কি আসে। আমরা এর অ্যাডটাকে যদি এখন প্রিন্ট করি, এখানে কোনো রেজাল্ট আসতেছে না, তার কারণ হচ্ছে অ্যাড ফাংশন মাই টেস্ট স্ট্রেঞ্জ আনএক্সপেক্টেড। আমরা এখান থেকে একটা ফাংশনটাকে কপি করে আনি, আজবটা ফাংশন মাই টেস্ট আচ্ছা, আমাদের অ্যাড ফাংশনটাকে কেন জানি ইরর দিচ্ছে। তো আমরা টেস্ট নামে একটা ফাংশন নিছি, এখানে আমরা এক্স, আমাদের এই নামে একটা ভেরিয়েবল আছে, এখানে আমরা এক্সটাকে প্রিন্ট করতেছি। সো এক্স, সো দেখেন এখানে আমাদেরকে একটা ইরর দিচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, সরি এক্স না, এটা এখানে হবে এ। সো এখানে আমাদেরকে সেম একটা ইরর দিচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এ, কারণ আমাদেরটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, আমরা গ্লোবাল ভেরিয়েবলটাকে আমাদের ফাংশনের ভিতরে ইউজ করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবলটাকে আমাদেরকে লোকালি ইউজ করতে হলে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে গ্লোবাল এ, মানে এ আমাদের এই ভেরিয়েবলটার নাম। সো এখন আমাদের এই ফাংশনটা বুঝতে পারবে যে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে এ, সে এখন এটাকে অ্যাক্সেস করতে পারবে। সো আমি যদি এখানে এটাকে প্রিন্ট করে দিই, দেখেন দি ভেরিয়েবল এক্স ইনসাইড দ্য ফাংশন ইজ এ, মানে সরি 10। সেখানে আমরা এই 10টাকে এখানে প্রিন্ট করতে পারছি। আমরা যদি এখানে গ্লোবালটা না দিতাম তাহলে এখানে একটা ইরর দিত। দেখেন এটা যায়, এই যে দেখেন এখানে এই ভেরিয়েবলটা আসতেছে না, কারণ আমরা এই যে এখানে আমাদের ব্রাউজারে আমাদের বিএস কোড একটা ইরর দিয়েছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। সো এর জন্য আমরা এখানে গ্লোবাল এই কিওয়ার্ডটাই ইউজ করব। সো এটা আমরা গ্লোবাল দেখছি, লোকালি দেখছি, তারপর আরেকটা দেখি স্ট্যাটিক। সো স্ট্যাটিক দেখার জন্য আমি আরেকটা ফাংশন করি, ফাংশন যে মাই ফাঙ্ক func মাই ফাঙ্কস রিটার্ন। এখানে আমাদের এই স্ট্যাটিকের এক্সাম্পল যদি দেখি, এই যেখানে গ্লোবালের এক্সাম্পল দেওয়া আছে, এখন আমরা দেখি স্ট্যাটিক। সো আচ্ছা, আমরা এখন ইকো করি, ইকো এখানে একটা ভেরিয়েবল নেই যে x = 10। সো আমরা এখানে এক্সটাকে ইকো করি, ওকে এক্স অথবা এক্স প্লাস প্লাস। আমরা মাই ফাংশনটাকে কল করি। সেখানে কি হওয়ার কথা, আমরা একটা মাই ফাংশন একটা ফাংশন নিয়েছি, এখানে এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তারপর ওই এক্সটাকে আমরা প্রিন্ট করতেছি এক ইনক্রিমেন্ট করে। তার মানে এখানে রেজাল্ট শুড বি 11। এই যে 10 আসতেছে, বাট 10 তো আসার কথা না, প্রিফিক্স দিতে হবে, আগে দিতে হবে। সো আমাদের রেজাল্ট আসবে 11। সো এখানে 11 আসতেছে, মানে স্বাভাবিক। তো আমরা এখানে মাই ফাংশনটাকে আবার কল করি। সো এখন আমাদের রেজাল্ট কত আসার কথা, অবশ্যই 11। তার এখানে একটা ব্রেক দিয়ে দেই, মানে নিউ লাইন। সো ইকো, যেহেতু আমরা পিএইচপির ভিতরে HTML লিখতে পারি, সো HTML এর ট্যাগ আছে বিআর, মানে লাইন ব্রেক। সো বিআর ট্যাগ দিয়ে আমরা কোনো লাইনে ব্রেক দিতে পারি। সো 11 আসছে। সো এর মধ্যে ডিফারেন্স কি, আমরা স্ট্যাটিক ভেরিয়েবল এটা কী কাজ করে। সো এক কাজ করি, আমরা এই ভেরিয়েবলের আগে এক্সের আগে একটা কিওয়ার্ড অ্যাড করি, স্ট্যাটিক। সো ওয়েল, এখন আবার পেজটাকে রিফ্রেশ করি। সো এখন একটা ডিফারেন্স দেখেন, আমাদের প্রথম রেজাল্ট আসতেছে 11, দ্বিতীয়টা আসতেছে 12। মানে এর কারণ কি, মানে আমাদের একটা ফাংশন এই মাই ফাং নামে একটা ফাংশন নিয়েছে, এখানে আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছে, তার আগে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা নিয়েছি। স্ট্যাটিক বেসিক্যালি কিওয়ার্ডটা কী করে, আমাদের যে ভেরিয়েবলটা যে ভ্যালু আছে এই ভ্যালুটাকে সে ক্যাশ করে রাখে।
ক্যাশ করে বলতে কি, আমরা যদি এখন এই মাই ফাং এই ফাংশনটাকে আবার কল করি, তাহলে আমাদের এখন এখানে রেজাল্ট হবে আমাদের এখন 13, মানে আগের ভ্যালুটাকে সে ক্যাশ করে রাখতেছে। আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 10, তারপর আমরা 10 প্রিন্ট করার পরে মানে প্লাস প্লাস এক্স মানে 11 প্রিন্টও হয়েছে, মানে ভালো কথা। সেটা হচ্ছে আমাদের প্রথম ফাংশনের ক্ষেত্রে। তো দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানে এক্সের ভ্যালু এখানে 11, কারণ আমাদের স্ট্যাটিক দেওয়ার কারণে আমাদের ভ্যালুটাকে সে ক্যাশ করে রাখতেছে। সো দ্বিতীয় ফাংশন আমাদের ভ্যালু হচ্ছে 12, আর তৃতীয় ফাংশন যে সময় কল করতেছে আমাদের ভ্যালু হচ্ছে 13। সো স্ট্যাটিকের ব্যাপারটা বুঝতে পারছেন, স্ট্যাটিক আমাদের ভ্যালুটাকে ক্যাশ করে রাখে। সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিকের এক্সাম্পল, যে লোকাল গ্লোবাল স্ট্যাটিক। আর আমাদের গ্লোবাল কোনো ভেরিয়েবল যদি অ্যাক্সেস করতে চাই, যে দেন আমাদের এখন এটা আছে, আমরা এটা যদি ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে গ্লোবাল এ, আমরা এখন গ্লোবাল এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো জাস্ট এখন এখানে আর একটা লাইন ব্রেক দেই, ইকো বিআর, তারপর ইকো এ ইজ, এখানে আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা এখন গ্লোবাল এর রেজাল্টটা দেখতে পাবো। তো দেখুন এ ইজ 10, যেটা হচ্ছে আমাদের এই গ্লোবালটা, গ্লোবাল এ। সেটা আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারছি, লোকালি গ্লোবাল কিওয়ার্ড দেয়া। আর স্ট্যাটিক কী করে, আমাদের ভ্যালুটাকে ক্যাশ করে রাখে। এগুলো কিন্তু ইন্টারভিউতে আস্ক করতে পারে। সো আমি জাস্ট আপনাদেরকে ওইভাবে দেখাই দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। সো ওয়েল, তারপর আমরা নেক্সট প্রশ্নে যাই, সেটা হচ্ছে ইকো আর প্রিন্ট। বেসিক্যালি আমরা আমাদের পিএইচপিতে দুইভাবে ভ্যালু প্রিন্ট করতে পারি, একটা হচ্ছে ইকো দিয়ে আর একটা হচ্ছে প্রিন্ট দেওয়া। সো আমরা দেখি, আমরা ততক্ষণ ইকো দিয়ে দেখছি, এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি। সো এখানে প্রিন্ট দিলাম, এখানে সেম হ্যালো পিএইচপি, অবশ্যই সেমিকোলন দিতে হবে। আর যদি দেখি এই যে হ্যালো পিএইচপি আসছে, তার আগে আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে হ্যালো পিএইচপি। এখন যেহেতু আমরা ইকো দিয়েও প্রিন্ট করতে পারি, আবার প্রিন্ট দিয়েও, প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট করতে পারি, তাহলে ইকো আর প্রিন্টের মধ্যে তো ডেফিনেটলি কোনো একটা ডিফারেন্স আছে। সো ইকো আর প্রিন্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, দুটো সেম কাজ করে, বাট একটা সিলি ডিফারেন্স আছে। সিলি ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই ইকো ফাংশন রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আর প্রিন্ট ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে 1। যে প্রিন্ট ফাংশন আমাদেরকে 1 রিটার্ন করবে, আর ইকো ফাংশন আমাদেরকে রিটার্ন করবে ভয়েড। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইকো আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স, আর দুইটাই সেম কাজ করে। আর আমরা বেসিক্যালি ইকোটাকেই ইউজ করব, কারণ ইকো যেহেতু ভয়েড রিটার্ন করে, তাহলে আমরা ইকোতে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেমন আমাদের এখন ভয়েড মানে হচ্ছে খালি, ভয়েড সি প্রোগ্রামিং এ একটা কিওয়ার্ড ছিল না, ভয়েড ফাংশন, তারপর হচ্ছে ইন ফাংশন, ফ্লোট ফাংশন দিতাম, মানে ভয়েড হচ্ছে খালি, যে সেই কিছু রিটার্ন করে না। সো এই কারণে আমরা ইকো যেহেতু আমাদেরকে ভয়েড রিটার্ন করে, সো এই ক্ষেত্রে আমরা ইকোতে মাল্টিপল প্যারামিটার দিতে পারি। প্রিন্ট কি রিটার্ন করে 1? হ্যাঁ, প্রিন্ট রিটার্ন করে 1, এগুলো নোট করে রাখবেন। বুঝতে পারছেন, যে নোট করে একসময় দেখবেন, মানে অবসর টাইমে এগুলো আস্তে আস্তে মনে থাকবে। আর ডকুমেন্টেশন তো অবশ্যই মানে পড়বে না, এগুলো কিন্তু ইন্টারভিউতে আস্ক করে, মানে সিলি কোয়েশনগুলো। যে ভালো ভালো মানে কোম্পানিতে, কিন্তু ছোটোখাটো কোম্পানিতে আপনার এসব কিছু চাইবে না, ছোটোখাটো কোম্পানিতে চাইবে আপনি কোড করতে পারেন কিনা। এনিওয়ে, সো ওয়েল, যেহেতু ইকো আমাদেরকে ভয়েড রিটার্ন করে, সো এক্ষেত্রে আমরা মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। এই যে দেখেন, আমরা এখানে অনেকগুলো প্যারামিটার দিয়েছি, এখানে প্রত্যেকটা প্যারামিটারের উপর আমরা কী বলে কমা দিয়েছি। সো আমরা এটাকে যদি এখানে প্রিন্ট করি, তাহলে এই স্ট্রিংটা অ্যাজ ইট ইজ মানে স্বাভাবিক আসছে। সো সেম আমরা যদি এখানে প্রিন্টের ক্ষেত্রে দেখি, প্রিন্টের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, সেভাবে মাল্টিপলভাবে পাস করতে পারবো না। যদি আমরা এখানে প্রিন্ট দেখি, ইকো বিআর প্রিন্ট দিলাম 1 2, এ দেখেন আমাদের এইখানে একটা ইরর দিয়ে দিয়েছে, আমাদের বিএস কোডে এখানে একটা ইরর দিয়ে দিয়েছে যে আমরা প্রিন্টের ভিতরে কোনো কমা ইউজ করতে পারবো না। কিন্তু এখানে আমরা যদি ইকো দিতাম, তাহলে অ্যাজ ইট ইজ আমাদের কাজ করতো। দেখেন 1টা এখন কোনো আমাদের অডিটরের কোনো ইরর দিচ্ছে না, আর আমাদের রেজাল্ট আসতেছে 1 আর 2, এটা 12 আসতেছে। এখানে একটা স্পেস দেই, তাহলে ডিফারেন্সটা বুঝে যাবে। সো এই তো ইকো আর প্রিন্ট ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদের কী বলে ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়বেন। তারপর আমরা ডাটা টাইপ। সো ডাটা টাইপ, এখানে আমাদের পিএইচপির অনেক ধরনের ডাটা টাইপ আছে, যেমন আমাদের স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, তারপর অ্যারে ডাটা টাইপ আছে। সো সেটা আমরা দেখি, আমরা তো স্ট্রিং এতক্ষণ এগুলো তো আমাদের ইন্টিজার ডাটা টাইপ ছিল, আমরা ইন্টিজার দেখছি, ফ্লোট দেখছি, তারপরে স্ট্রিং দেখছি। এখন আমরা অ্যারে ডাটা টাইপটা দেখবো, যে আমরা পিএইচপিতে অ্যারে কীভাবে ইউজ করতে পারি। সো অ্যারে হচ্ছে আমাদের কালেকশন অফ ডাটা, যে আমরা অনেক ডাটাগুলো একসাথে ইউজ করতে পারি।
তো এখানে একটা ইকো ব্রেক দেওয়ার পর এখানে একটা অ্যারে নেই, অ্যারে এটা বলার। তো আমরা অ্যারে দুইভাবে পিএসপিতে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে অ্যারে কিওয়ার্ড দেওয়া, অ্যারে দেওয়ার পর এখানে আমরা অ্যারে দিতে পারি যে আমাদের অ্যারে ভ্যালু হচ্ছে 10 20 10 20 10 20 এই দুটো হচ্ছে কিন্তু আমাদের স্ট্রিং। তো এখানে স্ট্রিং হলো আমি একটা 100 দিচ্ছি এখানে ইন্টিজার মানে নাম্বার। আমরা চাইলে এখানে ফ্লোয়েট মানে বুলিয়ন ইউজ করতে পারবো। আমরা যদি এরকম সি প্রোগ্রামিং এ একটা ডাটা টাইপ থাকতো যে ইন্টিজার ডাটা টাইপে শুধু আমরা ইন্টিজার ডাটাই রাখতে পারতাম, পিএসপি তো ওইরকম না, পিএসপিতে আমরা সব ধরনের ডাটা টাইপে রাখতে পারি। সো ওয়েল এখন আমরা অ্যারেটাকে করছি মানে ডিফাইন করছি, অ্যারেটাকে প্রিন্ট করব। সো আমরা অ্যারেকে অনেকভাবে প্রিন্ট করতে পারি লুপ দেওয়া। সো লুপ দেওয়া না করে আমরা পিএসপির একটা ডিফল্ট ফাংশন আছে যে বার ডাম্প, যে আমরা কোনো কিছুকে ডিবাগ করার জন্য বার ডাম্প এই ফাংশনটাকে ইউজ করবো। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আমি আস্তে আস্তে বিল্ট ইন ফাংশনগুলো দেখাবো, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আর পিএসপির বিল্ট ইন ফাংশনের অভাব নাই, মানে থাউজেন্ড অফ বিল্ট ইন ফাংশন। তো সবগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, আপনার কাজ করতে করতে আপনি ইউজ টু হবেন আর কি। সো ওয়েল এখন আমরা বার ডাম্প দিয়ে কী করতে পারি, বার ডাম্প দিয়ে কোনো মানে ভেরিয়েবলকে আমরা ডিবাগ করতে পারি। সো বার ডাম্প অ্যারে, আমরা এখন এই অ্যারেটাকে ডিবাগ করবো। সো আমরা যদি এখন দেখি, সো রিলোড করে যে দেখেন আমাদের এটা হচ্ছে অ্যারে, আমাদের বলে দিতেছে আমাদের এই অ্যারের ডাটা টাইপ হচ্ছে এই মানে অ্যারে, এটা হচ্ছে এই ভেরিয়েবলের ডাটা টাইপ হচ্ছে অ্যারে, তার ভ্যালু হচ্ছে 4টা, 0 ইন্ডেক্স হচ্ছে স্ট্রিং, আর 1 ইন্ডেক্স হচ্ছে স্ট্রিং, আর 2 মানে 7 ইন্ডেক্স হচ্ছে আমাদের ইন্টিজার, আর 3rd ইন্ডেক্স হচ্ছে আমাদের বুলিয়ান, যে আমাদের ডাটা টাইপ সহকারে দিয়ে দিতেছে। আমরা নিজেরা চাইলে এগুলো ডিবাগ করতে পারি। সো এই তো সেটা হচ্ছে বার ডাম্প দিয়ে আছে। আমরা চাইলে পিএসপিতে অবজেক্টও ডিপেন্ড করতে পারি। সো অবজেক্টে আমরা সেটা পরে দেখবো, আমরা যে সময় অবজেক্ট ওরিয়েন্টেড দেখবো সে সময় আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের সময় দেখবো। সো পিএসপি আরেকটা ডাটা টাইপ হচ্ছে নাল। সো আমরা দেখি নাল কীভাবে ডিফাইন করতে পারি। সো এখানে একটা ভেরিয়েবল নিয়ে যে টেস্ট ইজিক্যালটা নাল, দেখেন নাল। এখন আমাদের নালটাকে যদি এখন বার ডাম্প করি তাহলে দেখি কী অবস্থা। আমরা দেখবো এখন টি এক সেকেন্ড TEST দেখেন এই যে আমাদের নাল আসছে। এখানে একটা লাইন ব্রেক দিই, এই যে লাইন ব্রেক আসছে নাল। আচ্ছা তো আমরা নাল ডাটা টাইপ দেখছি। তো এখন আমরা স্ট্রিংয়ে আছি, যে আমরা স্ট্রিংয়ের অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, আমরা এই বিল্ট ইন ফাংশনগুলোর সাথে দেখি মানে পরিচিত হই। সো এখানে একটা ইকো দিলাম। সো এখানে একটা স্ট্রিং নেই যে str ইজ ইকুয়াল টু দিলাম মাই নেম ইজ শাহিন SIN। সো ওয়েল, তো প্রথমে আমাদের বিল্ট ইন ফাংশন হচ্ছে strlen। সো আমরা দেখি এখানে strlen ফাংশনটা কি করে আমাদেরকে। সো ইকো strlen, তারপরে strlen আমাদেরকে একটা স্ট্রিং নেয়, strটা যদি দেই দেখেন আমাদের স্ট্রিংয়ের মানে লেন্থ দিয়ে দেয়, যে স্ট্রিংয়ের লেন্থ কত, এখানে 17 দেওয়া হয়েছে। আচ্ছা আমরা একটা ছোটো নাম দিই, দেখেন সাইন দিলাম, আমার নামে 6টা ক্যারেক্টার আছে। তো দেখেন এই 6টা, যে আমরা কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ দেখতে পাই যে str লেন্থ দেওয়া। সো এইভাবে আরও অনেক বিল্ট ইন ফাংশন আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। সো str লেন্থ আছে, তারপর আরেকটা ফাংশন হচ্ছে str ওয়ার্ড কাউন্ট, যে আমাদের যে একটা স্ট্রিং দেবো str এই স্ট্রিংয়ে কয়টা ওয়ার্ড আছে সেটা দেখার জন্য আমাদেরকে পিএসপি বিল্ট ইন ফাংশন হচ্ছে str ওয়ার্ড কাউন্ট। সো এখানে এটা আমাদেরকে একটা স্ট্রিং নেয়, আমরা str এই স্ট্রিংটা দিলাম। সো দেখি রাদার শুড বি 1, এই যে দেখেন আমাদের টোটাল ওয়ার্ড আছে একটা। সো আমরা যদি এখানে আরও ওয়ার্ড বাড়াই আমাদের মেন স্ট্রিংয়ে দিয়ে দিলাম শাহিন ভাই এনিওয়ে। সো দেখেন আমাদের এখানে 2টা ওয়ার্ড আছে। সো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আরও কয়েকটা ফাংশন দেখবো, যেমন str রিপ কী করে আমাদের স্ট্রিংটাকে রিভার্স করে দেয়। তো এখন আমরা এখন সেটা দেখি। লারাভেলে দেখবেন পিএসপির এরকম বিল্ট ইন ফাংশন অহরহ ইউজ করা হয়েছে। সো লারাভেলে জাম্প করার আগে আমরা পিএসপিটাকে ভালো মতো শিখবো, পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড এরকম। সো দেখেন আমার নামটাকে সে এখন রিভার্স করে দিছে, প্রথমে শাহিন ছিল, তারপরে না হিসা ইনওয়ে কিছু একটা ছিল, তারপর হচ্ছে str post, মানে আমরা str post ফাংশন দিয়ে কী করে মানে স্ট্রিং পজিশন আমরা দেখতে পারি যে কোন একটা স্ট্রিংয়ের পজিশন কত। তো এক কাজ করি, আমি শাহিন আবার একদিন ভাই দিলাম।
সো আবার ইকো করি, ইকো str পোস্ট, তারপর হচ্ছে আমাদের str পোস্ট দুইটা ফাংশন নেয়। প্রথমে হচ্ছে আমাদের স্ট্রিং নেয়, তারপর হচ্ছে আমাদের কোন ওয়ার্ডটার আমরা পজিশন দেখতে চাই সেটা বলে দিতে হয়। সো আমরা চাচ্ছি স্ট্রিং, তারপর হচ্ছে আমরা কোন ওয়ার্ড, আমরা চাচ্ছি BSAI। এখন দেখি এটার পজিশন কত। টেবিলে দেখেন রিফ্রেশ করে দেখেন আমাদের 7 পজিশনটা কীভাবে আসছে, এই যে 1 2 3 4 5 6 7, এখানে যদি স্পেস একটা আছে, স্পেস কিন্তু আমাদের একটা ক্যারেক্টার, কয়েক ক্যারেক্টারের পর আমাদের এই ওয়ার্ডটা শুরু হয়, এটা str পোস্ট ওইভাবে কাউন্ট করে। সো এই তো, তারপর আমাদের আরেকটা ফাংশন হচ্ছে str রিপ্লেস, মানে স্ট্রিং রিপ্লেস, যে আমাদের কোনো একটা স্ট্রিংকে সে রিপ্লেস করে দেয়। সো আমি চাচ্ছি যে এখানে যে শাইন বাই আছে, এই বাইটাকে আমি রিপ্লেস করে দেব, যে ইকো str রিপ্লেস আবার দুটো প্যারামিটার নয়, একটা প্যারামিটার হচ্ছে আমাদের স্ট্রিং, যে কোন স্ট্রিং, তারপর কোন স্ট্রিংয়ের সাথে আমরা তারপর হচ্ছে কি চেঞ্জ করব, যে আমরা এখন কাকে চেঞ্জ করতে যাচ্ছি। সেকেন্ড str রিপ্লেস কোথায়, str রিপ্লেস ফাংশন হ্যালো ডলি, হ্যালো ওয়ার্ল্ড, str রিপ্লেস হ্যালো ডলি স্ট্রিং করে। আচ্ছা, আর ট্রাই ইটসেলফ যদি যাই, ও আচ্ছা, str রিপ্লেস আমাদেরকে তিনটা প্যারামিটার নেই। প্রথম প্যারামিটার হচ্ছে আমরা কাকে চেঞ্জ করব, কি চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা চাচ্ছি মানে কি দিয়ে চেঞ্জ করব, আমরা চাচ্ছি এখানে দেব টেস্ট, তারপরে এখন আমরা কাকে চেঞ্জ করব, আমরা চেঞ্জ করতে চাচ্ছি BSAI কে। তারপরে এখন আমরা কারা চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমাদের স্ট্রিংকে আমরা চেঞ্জ করবো। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখি কী অবস্থা। এই যে এখন শাইন বাই আসছে, সেটা তো আসার কথা না, কারণ আমি উল্টা পাল্টা দিচ্ছি টেস্ট। এই যে দেখেন এখন প্রিন্ট হচ্ছে। সো আমি এখানে একটু ভুল বলছি। সো আমাদের str রিপ্লেসে ফাংশনটা তিনটা প্যারামিটার নেই। প্রথম প্যারামিটারটা হচ্ছে যে আপনি কাকে রিপ্লেস করবেন, তারপর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে কার দ্বারা মানে রিপ্লেস করবেন, তারপর হচ্ছে তৃতীয় প্যারামিটার হচ্ছে আপনার ফুল স্ট্রিংটাকে দিতে হবে, যে আপনি কাকে চেঞ্জ করতে যাচ্ছেন। এই তো। সো আমাদের এখানে স্ট্রিংয়ের কয়েকটা ফাংশন দেওয়া ছিল, সেগুলো আমরা দেখলাম। আরও অনেকগুলো স্ট্রিংয়ের ফাংশন আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, মানে আমাদের কাজের প্রয়োজনে আস্তে আস্তে দেখতে পাবো। সো তারপর আমরা নাম্বার দেখি, নাম্বার যে একটা ডাটা টাইপ, এই নাম্বারটা দেখি। সো ওয়েল, আমরা কিছুক্ষণ আগে বার ডাম্প এটার সাথে পরিচিত হয়েছি, যে আমাদের ভেরিয়েবলটাকে সে ডিবাগ করে। সো আমরা এখানে একটা নাম্বারকে এখন ডিবাগ করি। সো একটা নাম্বার নেই, NUMBER, নাম্বার ইজ ইকুয়াল টু 10 নিলাম। এখন বার ডাম্প যদি নাম্বার দেই, তাহলে দেখি আমাদের কি আসে রেজাল্ট। এই দেখি ইন্টিজার 10, কারণ আমাদের ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপ। আমরা এখানে যদি একটা ফ্লোট দেই, 10 পয়েন্ট সামথিং, দেখেন আমাদেরকে একটা ফ্লোট দিতে আছে, যে পিএসপি আমাদেরকে ডাইনামিক্যালি অ্যাজিউম করে নিতে আছে। তারপর আমাদের একটা ফাংশন আছে যে বিল্ট ইন ইজ ইন্ট, মানে আমাদের যে একটা ভেরিয়েবল দেবে এটা কি ইন্টিজার কিনা। তো আমরা এখন দেখি, যেহেতু আমাদের এটা কিন্তু ইন্টিজার না, এটা হচ্ছে আমাদের একটা ফ্লোট। সো এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন চেক করি, ইফ ইলস। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পিএসপিতে আমরা কীভাবে ইফ ইলস ইউজ করতে পারি। সো ইফ ইজ ইন্ট, যদি আমাদের নাম্বারটা যদি ইন্ট হয় তাহলে কিছু একটা প্রিন্ট করবে, ইকো নাম্বার ইলস নট নাম্বার, ইলস ইকো নট এ নাম্বার। সো আমরা এখন এটাকে প্রিন্ট আউট করে দেখি, এই দেখেন নট এ নাম্বার, কারণ আমাদের এটা একটা ফ্লোট। আমরা যদি এখানে একটা ইন্টিজার দেই, ফ্লোটটাকে একটা যদি ইন্টিজার দেই, তাহলে দেখেন আমাদের এটা কাজ করবে, মানে ইন্টিজার এ দেন নাম্বার এটা প্রিন্ট করছে। সেক্ষেত্রে আমরা কী বুঝলাম, আমরা ইজেন্ট এই মেথড এর সাথে আমরা পরিচিত হয়েছি। আপনার অনেক সময় কাজে লাগতে পারে, যে আমরা ডাটাবেস থেকে কোনো ভেরিয়েবল আনতেছি, অথবা কোনো থার্ড পার্টি এপিআই থেকে আমরা চেক করতে হতে পারে যে আমাদের একটা ইন্টিজার দরকার, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি কি কোনো ডাটাবেসে, সেখানে তো আমরা কোনো ফ্লোট ভ্যালু রাখতে পারি না। সো এটা এই প্রাইমারি কি স্টোরেজ করা থাকে আমরা চেক করে নিতে পারি যে ইজ ইন্ট, যদি ইজ ইন্ট হয় তাহলে আমরা সেভ করবো, আদারওয়াইজ সেভ করবো না। এটা রিয়েল এক্সাম্পল আর কি। সো এখানে ইজ ইটের মতো আবার আরেকটা ফাংশন আছে ইজ ফ্লোট, যে এটা ফ্লোট কিনা। তারপর হচ্ছে ইজ ইনফানাইট, যে আমাদের ইনফানাইট নাম্বার আছে না, এই যে ডট ই। সো পিএসপি আমাদেরকে সেম ইনফানাইটের নাম্বারের ইয়ে দিয়ে দেয়।
লেট এক্স ইজ ইকুয়াল টু একটা ইনফিনাইট। এখন আমরা দেখি যে বার ডাম্পকে যদি এক্স করি তাহলে ডাটা টাইপ দেখবো আমরা এখন ইনফিনাইট। এই দেখেন ফ্লুয়েট আইএনপি, এখানে একটা লাইন ব্রেক দেই, ইকো লাইন ব্রেক, কোথায় এবার টেস্ট আসলো। সো এখানে আমরা আইএনপি দেখতে পাবো, তার মানে এটা ইনফিনাইট। ইনফিনাইটকে চেক করার জন্য আমাদের একটা ফাংশন আছে ইজ ইনফিনিট অথবা ইজ ফিনিট অথবা ইজ ইনফিনিট, এরকম ফাংশন এরকম। তারপর হচ্ছে ইজ নেন, মানে আমাদের ভেরিয়েবলটা মানে নট এ নাম্বার কিনা, স্ট্রিং একটা দেখি, ইজ নানের কাজটা দেখি। তো আমরা এখানে আবার একটা সেম কন্ডিশনটা নেই, ইজ নেন মানে নট এ নাম্বার, নট এ নাম্বার কারণ এন আর না এন হবে। সো এখানে আমরা একটা স্ট্রিং পাস করি, যে টেস্ট দিলাম, এটা তো অবশ্যই নাম্বার না, তাহলে হবে নট এ নাম, আদারওয়াইজ হবে নাম্বার। সো আমাদের রেজাল্ট আসার কথা নট এর নাম। দেখি নাম আসতেছে কেন স্ট্রেঞ্জ, ইজ নেন, নান ইজ ইউজ ফর নিউমেরিক্যাল অপারেশন। আচ্ছা আচ্ছা, এটা এখানে করা যাবে না, ইজ নেন এটা জাভাস্ক্রিপ্টে ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা যাই, এটা আমরা স্কিপ করি। মানে নট এ নাম্বার দেখার জন্য মানে ইম্পসিবল অপারেশন, কারণ এটা তো আমাদের একটা স্ট্রিং। সে পিএসপিতে নট এ নাম্বার এটা কাজ করে ইম্পসিবল ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য, যে আমাদের ইম্পসিবল বাংলা যে অসীম আছে না আমাদের আমাদের লিনিয়ার অ্যালজেব্রা না, মানে কমপ্লেক্স ভেরিয়েবল এই কোর্সে ছিল না, যে ইনফিনিটি নাম্বার আসতো। তো ওই টাইপ কিছু চেক করার জন্য ইজ নেন এটা এই ফাংশনটাকে ইউজ করতে পারি। তো এই তো, তারপর আমাদের ইজ নিউমেরিক এই ফাংশনটা আছে, এটাতে আমরা যে নাম্বারটা নিউমেরিক কিনা এটা আমরা চেক করতে পারি। তারপর আমরা সেটা টাইপ কাস্টে করতে পারি, যে আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে যে ফ্লুয়েট যে এক্স, এটাকে আমি কমেন্ট আউট করে দেই, জাস্ট ইকোটা থাক। আমরা সেটা টাইপ কাস্টে করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 10.5 কি হলো, আমরা সেটা টাইপ কাস্টে করতে পারি, যে ওয়াই ইজ ইকুয়াল টু আইএনটি ইন্ট হবে এক্স, দাঁড়ান কীভাবে টাইপ কাস্ট করে ইন্ট এক্স, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে হবে আমাদের ভেরিয়েবলটার নাম, আমরা এখন কাকে টাইপ কাস্ট করতে চাচ্ছি। আমরা এখন বার ডাম্প দেই, বার ডাম্প ওয়াই শুড বি ইন্টিজার, এই যে আমাদের ওয়াই এখন ইন্টিজার আছে। সো আমরা চাইলে টাইপ কাস্ট করতে পারি, আমরা ফ্লোটেও করতে পারি টাইপ কাস্ট। সেগুলো আমি একটা একটা করে দেখালাম না, জাস্ট আমি আপনাকে বলে দিলাম যে এগুলো আছে, আপনারা এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? সো যাতে আপনারা মানে নিজেদের আমি যদি একটা একটা করে দেখাতে চাই তাহলে দেখানো শেষ হবে না, মানে পিএসপি বিল্ট ইন ফাংশনে তো অভাব নাই, সেগুলো আপনারা দেখবেন। সো তারপর আমরা একটা দেখতে পাচ্ছি ম্যাথ ফাংশন, যে পিএসপির আমাদের ম্যাথ ফাংশন আছে, সেখানে আমরা ম্যাথ ফাংশনগুলোকে দেখি। সো আমরা ইকো করার আগে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দেই, বিআর এখানে দিয়ে বিআর পাই ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে আমাদের পাই ডট সো আমাদের এখানে পাইয়ের ভেরিয়েবলটা আসতেছে। সো আমরা পিএসপিতে পাই দিয়ে পাই ভেরিয়েবলটা মানে অ্যাক্সেস করতে পারছি, মানে পাইয়ের ভ্যালুটা। সো সেম আমাদের আরও কয়েকটা মেথড ফাংশন আছে, মিন ম্যাক্স এই ফাংশনের নাম দেখে বোঝা যায় যে আমরা মিন ম্যাক্স দিয়ে কী করতে পারি। সো মিন ম্যাক্স বেসিক্যালি কোনো একটা এরের অথবা কোনো একটা নাম্বার আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা দেয়। আমি জাস্ট এই এক্সাম্পলটাকে কপি করে আনছি। সো এখানে যদি এটা আবার রিফ্রেশ করে তাহলে দেখতে পাবো যে মিন এবং ম্যাক্স, এখানে একটা ব্রেক দিয়ে দেয়। সো আমাদের এই ব্লকের মিনিমাম নাম্বার হচ্ছে মিন ফাংশন, মিনিমাম নাম্বার হচ্ছে -20 আর ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 150। তো সেম এটা আসার কথা। সো -200 আর হচ্ছে 150, সো মিন ম্যাক্স দেওয়া। সো এরকম হচ্ছে বিল্ট ইন ফাংশন। তারপর হচ্ছে একটা হচ্ছে অ্যাবসোলিউট, যে আমাদের অ্যাবসোলিউট ভ্যালুটা দেয়। তারপর হচ্ছে স্কোয়ার রুট, তারপর হচ্ছে রাউন্ড আছে, র্যান্ডম আছে, আমাদের একটা র্যান্ডম ভেরিয়েবল দেয়। তারপর হচ্ছে কোনো একটা র্যান্ডম রেঞ্জের মধ্যে দেখতে চাই, র্যান্ডম মানে কি কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল দেবে। ইকো র্যান্ড যদি দেই, ইকো র্যান্ডের কি কাজ, তার আগে অফসেট কন্ট্রোল
অ্যাকচুয়ালি আজকের ক্লাস তেমন কোনো বোঝার বিষয় না, আজকের ক্লাস আমাদের থিওরিটিক্যাল টাইপ, যে প্রিন্টেড বিল্ট ইন ফাংশন। দেখেন আমি প্রতিবারে পেজ রিফ্রেশ দিচ্ছি, এখানে একটা র্যান্ডম নাম্বার আসতেছে। সো আমরা চাইলে র্যান্ডম নাম্বার নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারি, যে আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত আমাদের র্যান্ডম নাম্বারটা আসবে। সো দেখেন আমরা 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বার আসতেছে। আমি যতবার পেজ রিফ্রেশ দিচ্ছি এখানে 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বার দিচ্ছে, আর আগের বার এখানে আনলিমিটেড পর্যন্ত র্যান্ডম নাম্বার দিচ্ছিল। সো তারপরে এখানে আছে কি বলে স্কোয়ার রুট, যে আমাদের স্কোয়ার রুট দেয়। তারপরে এখানে আছে অ্যাবসলিউট, আমাদের নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করে দেয়। তো এগুলো আপনার প্রয়োজন হইতে পারে, কোন সময় প্রয়োজন হইতে পারে সেটা তার জানেন না, এগুলো যাতে আছে এগুলো আপনারা জাস্ট জানে নিলেন। সো এই তো আজকের ক্লাসে আমি চাইছিলাম যে ফাংশন পর্যন্ত দেখাবো। সো আজকে কি আর কি কন্টিনিউ করব নাকি এখানে পজ করব? কারণ এখানে তো কারণ ওই আপু তো এখনো আসে নাই, কারণ ওই আপু আবার হ্যালো বলেন। আজকে কি আর কন্টিনিউ করবো? লাবণী আপু আসছেন? না ভাই, আজকে এইটুক থাক, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি আবার ওভারভিউ করে আজকে আমি কি কি দেখাইছি। তো আজকে প্রজেক্ট প্ল্যানিং নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে কথা বলছি। লাবণী আপু কি আছেন? আচ্ছা যাই হোক, ভিডিও দেখে নিন। তো এনভায়রনমেন্ট সেটআপ করবেন, এনভায়রনমেন্টটা সেটআপ করা হচ্ছে মেইন। তারপরে গিটহাব একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, তারপরে এগুলোকে প্র্যাকটিস করবেন। আজকে প্র্যাকটিস করবেন ম্যাথ পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে কনস্ট্যান্ট এগুলো কমপ্লিট করবো, মানে স্টেপ বাই স্টেপ। আমরা যাতে অ্যাজ সুন অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টগুলো ক্লিয়ার করার পর আমরা লারাবেলে জাম্প করতে পারি, কারণ লারাবেল তো হিউজ বিশাল জিনিস। সো এই তো এগুলো প্র্যাকটিস করবেন। আসিফ ভাইয়া, আচ্ছা ঠিক আছে আপু, ভালো কথা। এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমি আপনাদেরকে বলবো প্র্যাকটিস করতে, আপনারা প্র্যাকটিস করবেন না তাহলে তো আপনাদের লস। সো প্র্যাকটিস বেশি বেশি করে করবেন। এই তো আর কি।